আচ্ছা, আজকে শুরুতে হচ্ছে ফিজিক্স দেখব। ফিজিক্সে আমরা ওই দিন হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার ফার্দার দেখব। তো আমরা ওয়ার্ক কিভাবে বের করতে হয় এটা শিখছি। তো এখন আজকে হচ্ছে আমরা ওয়ার্ক রিলেটেড আরও কিছু জিনিস দেখবো অ্যান্ড এনার্জির আইডিয়াটা দেখব। আচ্ছা, সো ফিজিক্স এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ার, ওয়ার্ক এনার্জি অ্যান্ড হচ্ছে পাওয়ার। আচ্ছা, ওয়ার্কের ডেফিনেশন কি ছিল? ওয়ার্ক ছিল হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। এরকম একটা ফর্মুলা আমরা দেখছিলাম যে একটা অবজেক্ট যদি থাকে অ্যান্ড ওই অবজেক্টের উপর আমরা যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা ফোর্স যদি ওইটার উপর অ্যাপ্লাই করি, আর এই ফোর্সটার জন্য যদি ওর একটা ডিসপ্লেসমেন্ট হয়, সেই ডিসপ্লেসমেন্টটা যদি ধরো এই দিকে হয়, তো ফোর্স হচ্ছে এফ আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স অথবা এস, ধরো এস দিয়ে লিখলাম, তখন আমাদের ওয়ার্কের ফর্মুলা কি ছিল? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্সের ভ্যালু ডিসপ্লেসমেন্টের ভ্যালু ইন্টু কজ অ্যাঙ্গেল বিটুইন দেম, তাদের মধ্যে এই যে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটার কোসাইন। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলে রাখা ভালো, ফোর্স কি টাইপের কোয়ান্টিটি বলো তো? ভেক্টর, তাই না? ওর একটা ডিরেকশন আছে। আর ডিসপ্লেসমেন্ট কীরকম কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্টও ভেক্টর, তাই না? তারও ডিরেকশন আছে। ডিস্টেন্স হচ্ছে স্কেলার। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এই ভেক্টরগুলোর জাস্ট ভ্যালু নিতেছি, ঠিক আছে? আর একটা ভেক্টরের ভ্যালু এইভাবেও ডিনোট করা হয় যে এই হচ্ছে এফ ভেক্টর। তো একটা ভেক্টরের দুই সাইডে তুমি যদি এরকম অ্যাবসোলুট ভ্যালু সাইন দাও বা পরমাণু চিহ্ন দাও, তখন বোঝায় যে এটা হচ্ছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড বা ভ্যালু, মানে এই লেংথটা কত বা এই ফোর্সটার ভ্যালুটা কত, মানে আমার ডিরেকশনটা নিয়ে চিন্তা করতে হবে না, বুঝতে পারছো? এই ফোর্সটার জাস্ট ভ্যালুটা জানতে চাই। আবার একইভাবে এই এস, শুধু এস যেটা, এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে এস ভেক্টর দেন দুই সাইডে এরকম অ্যাবসোলুট ভ্যালু। এটা বোঝায় এস ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার ভ্যালু কত, তার ডিরেকশন আমার জানার দরকার নেই, জাস্ট তার লেংথ কত, সেটা কি 5 মিটার নাকি 6 মিটার, ওইটা জানলেই হয়েছে। আর দেন মাল্টিপ্লাই করতে হয় কি কজ অফ থিটা। অ্যাবসোলুট ভ্যালু কখনো মাইনাসে হয় না। আর এটা অ্যাকচুয়ালি অ্যাবসোলুট ভ্যালু না, এটা হচ্ছে জাস্ট একটা ভেক্টরের ভ্যালু বোঝায়। এখানে আমি সাইডে লিখে দিই এফ ভেক্টরের ভ্যালু, এটা বোঝায় ম্যাগনিটিউড অফ, ম্যাগনিটিউড মানেই হচ্ছে ভ্যালু, ঠিক আছে? ম্যাগনিটিউড অর ভ্যালু অফ এফ ভেক্টর। একটা ভেক্টর বোঝানোর জন্য ওর উপর একটা অ্যারো সাইন দিতে হয়, আর সেইটার ভ্যালু বোঝানোর জন্য আমরা জানি একটা ভেক্টরে কি কি থাকে, ভ্যালু আর ডিরেকশন দুইটাই থাকে, রাইট? আর স্কেলারের হচ্ছে শুধু ভ্যালু থাকে। সো আমরা যদি একটা ভেক্টরের ভ্যালু বলতে চাই, তখন আমরা সেটা কি করব, তার দুই সাইডে দুইটা এরকম অ্যাবসোলুট ভ্যালু সাইন দিব। বুঝা গেছে? ওকে। আর সিমিলারলি এস ভেক্টর লেখে তার দুই সাইডে তুমি যদি এরকম দুইটা দাগ দাও, এটাও কি বোঝায়? ম্যাগনিটিউড অর ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, ম্যাগনিটিউড অর ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর অ্যাকচুয়ালি এরকম অ্যাবসোলুট ভ্যালু না দিয়ে তুমি শুধু এফ লিখলেও এইটাই বোঝায়। শুধু এফ মানেও ভেক্টর এফ এর ভ্যালু, আবার শুধু এস মানেও ভেক্টর এস এর ডিরেকশন বাদ দিয়ে জাস্ট ভ্যালুটা। সো এর জন্যই আমরা প্রথমে এইভাবে লিখছিলাম, বাট আজকে একটু অন্যভাবেও লিখলাম। ক্লিয়ার এটা? আচ্ছা, সাপোজ আমরা একটা ম্যাথ করি, তারপর আমরা অন্য টপিকে যাব। তো সাপোজ একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে এইদিকে, সাপোজ, ঠিক আছে? এইদিকে একটা ফোর্স কাজ করতেছে অ্যান্ড সেই ফোর্সটা আমরা জানি কি একটা ভেক্টর, তার একটা ডিরেকশন অ্যান্ড একটা ভ্যালু আছে। অ্যান্ড আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই ফোর্সটার ভ্যালু, এই যে ফোর্সটা তার ভ্যালু, ভ্যালু বোঝানোর জন্য এই যে দেখো কীভাবে লিখছি, ভেক্টরটা লিখে দুই সাইডে দুইটা অ্যাবসোলুট ভ্যালু সাইন দিছি। এই ফোর্সটার ভ্যালু হচ্ছে 15 নিউটন। অ্যান্ড আমরা বললাম যে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হয়েছে রাইট সাইডে,
এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অ্যান্ড এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার ভ্যালু হচ্ছে, যেটাকে আমরা শুধু এস দিয়েও লিখতে পারি, এটা হচ্ছে 3 মিটার্স। অ্যান্ড এই দুইটা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। সো বের করতে হবে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। সো ফর্মুলা কি দেখলাম একটু আগে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ভেক্টরের ভ্যালু, হ্যাঁ মানে কোনটা, না ওইটা নেসেসারি না এখানে, আমি মানে এইটাই কোশ্চেনে দেওয়া, কোশ্চেনের ছবিতেই এটা দেওয়া যে এই ফোর্সটার ভ্যালু হচ্ছে এত। আচ্ছা এখন দেখো ওয়ার্ক বের করার জন্য আমাদের কি ছিল আইডিয়া, যে আমরা ফোর্স ভেক্টরটার ভ্যালু নিব, দ্যাট ইজ এরকম ফোর্স ভেক্টরের ভ্যালু, আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার ভ্যালু নিব, দুইটা মাল্টিপ্লাই করব, দেন একটা এক্সট্রা জিনিস মাল্টিপ্লাই করতে হয়, সেটা হচ্ছে কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। আচ্ছা ফোর্স ভেক্টরের ভ্যালুকে শুধু এফ দিয়েও লেখা যায়, আবার ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভ্যালুকে শুধু এস দিয়ে লেখা যায়, আর এখানে হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন। আচ্ছা তো এখন দেখো ওয়ার্ক কত আসে, তো ফোর্সের ভ্যালু কত, এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে 15, তাই না, কোশ্চেনে দেওয়া, এটা হচ্ছে 15। ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত এখানে 3, আর কজ অ্যাঙ্গেল কত 30 ডিগ্রিজ, সো এটা কত আসে 38.97 জুল, ইউনিটটা হচ্ছে জুল অর ক্যাপিটাল জে। আমরা গতদিন এই জিনিসটাই শিখছি ইন্ট্রোডাকশন হিসেবে, যে এইভাবে আমরা ওয়ার্ক বের করতে পারি। ওকে আচ্ছা, আর গতদিন আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে একটা অবজেক্টকে যখন আমরা গ্রাউন্ড থেকে উপরে একটা পয়েন্টে নিছি, তখন আমাদের ওয়ার্কটা আসলে জাস্ট হাইটের উপর ডিপেন্ড করছিল না। আমরা এটা দেখছিলাম যে আমরা যদি একটা অবজেক্টকে এরকম গ্রাউন্ড থেকে এই হাইটে উঠাই, আমরা যদি এখান থেকে এটাকে টোটাল এই হাইটে উঠাই, তখন আমরা কত ওয়ার্ক করছিলাম এই কেসে mgh। আচ্ছা সো এখানে ওয়ার্ক ডান বাই আজ মানে আমরা যেটা করতেছি, আর লিখতে পারো ওয়ার্ক ডান বাই মি, ওয়ার্ক ডান বাই মি হচ্ছে কত mgh। আমরা এখানে কত ফোর্স অ্যাপ্লাই করছি mg, তাই না, আমরা এখানে mg অ্যামাউন্ট ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই করছি, আর এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে কত h, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভিতর এখানে ডিরেকশন কত বলো তো, আমি এদিকে ফোর্স দিচ্ছি, অবজেক্টটা উঠতেছে ওই দিকেই, তাহলে দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে 0 ডিগ্রি, না না 0, আমি ফোর্স দিচ্ছি উপরের দিকে আর অবজেক্টটা উঠতেছে উপরের দিকে, সো দুইটাই 0 ডিগ্রি। হ্যাঁ সো আমাদের ওয়ার্কটা কি হয় mgh ইনটু mg হচ্ছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট হচ্ছে h, আর দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তো এটা কত আসে mgh আসে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হইলে ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টা দিকে হইলে ওয়ার্ক হচ্ছে মাইনাস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই মি। আচ্ছা এইখানে তো আরও একটা ফোর্স কাজ করতেছে, তাই না, সেটা কি গ্র্যাভিটি। সেই গ্র্যাভিটি ফোর্সটা কত 9.8, তোর অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটি ফোর্সটা কত এখানে mg, mgh না mg, গ্র্যাভিটি হচ্ছে আর তোকে যেই ফোর্সে টানে সেটাই। আমরা ধরো এই যে একটা খাতা, ঠিক আছে, এইটাকে আমরা যদি উঠাইতে চাই, ওর ওয়েটের সমান ফোর্স আমি দিছি, আর তোকে টানতেছে কত ফোর্সে, ওই ওয়েটের সমান ফোর্সেই। সো চিন্তা করো তো যে এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই মি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই মি, তো আমার ফোর্স এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই মি, ফোর্স অ্যাপ্লাইড বাই মি, এটা হচ্ছে mg, আর এদিকে গ্র্যাভিটি টানতেছে ওকে কত ফোর্সে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সেই ফোর্সটা কত mg। এখন আমি বের করতে চাই হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। এই কাজটা তো করছি আমি, বাট গ্র্যাভিটিও তো এখানে কাজ করছে, তাই না, গ্র্যাভিটিও তো একটা ফোর্স দিচ্ছে, তো গ্র্যাভিটির জন্য ওয়ার্কটা কত দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। আচ্ছা
এখানে গ্র্যাভিটির ফোর্সটা কত? mg, মানে ফোর্সের ভ্যালুটা হচ্ছে mg। ডিসপ্লেসমেন্ট কত আমাদের? h। আর ফোর্স কোন দিকে? নিচের দিকে। আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে? উপরের দিকে। দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। সো cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, সো উই গেট -mgh। তার মানে আমি যখন এই যে একটা অবজেক্টকে উঠাচ্ছি তখন আমি যেই কাজটা করলাম, ধরো আমি 2 জুল কাজ করছি, তাহলে গ্র্যাভিটি ঠিক -2 জুল কাজ করছে। বুঝা গেছে? মানে আমার আর গ্র্যাভিটির ওয়ার্কটা সেম বাট অপোজিট। ক্লিয়ার এটা? সো আমরা একটা অবজেক্টকে যদি এখান থেকে এরকম লিফট করি, আমি যে ওয়ার্কটা করছি, ধরো আমি 2 জুল ওয়ার্ক করলাম, গ্র্যাভিটি ওয়ার্ক করছে -2 জুল, ঠিক আছে? আমি 4 জুল ওয়ার্ক করলে গ্র্যাভিটি ওয়ার্ক করছে -4 জুল। অ্যান্ড দুইটার ভ্যালুই কত? দুইটার ভ্যালুই হচ্ছে mgh। আমার জন্য ওয়ার্কটা পজিটিভ আর গ্র্যাভিটির জন্য ওয়ার্কটা নেগেটিভ। আচ্ছা, এখন একটা অবজেক্টকে যদি আমি এরকম উপর থেকে নিচে নামাই, ধরো এখানে অলরেডি আছে, আমি যদি এটাকে নিচে নামাই তখন কি হবে? তখন আমি কি পজিটিভ ওয়ার্ক করব নাকি নেগেটিভ ওয়ার্ক করব? নেগেটিভ। কারণ নিচে নামানোর সময় আমার কিন্তু আসলে ফোর্স দেওয়া লাগতেছে না, এটাকে আর্থ নিজেই হচ্ছে নিচে টেনে নামাইতেছে, আমি জাস্ট ওকে ধরে রাখছি। তুমি চিন্তা করো, আমি যদি এটাকে ছেড়ে দিই এটা নিচে পড়ে যাবে না? সো তখন গ্র্যাভিটি ওয়ার্ক করবে পজিটিভ, মানে একটা অবজেক্ট যখন নিচের দিকে পড়ে তখন গ্র্যাভিটি কাজ করে নেগেটিভ, বিকজ গ্র্যাভিটি টানতেছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হইতেছে নিচের দিকে। আর আমি আসলে ওকে সাপোর্ট দিয়ে ধরে রাখছি যাতে ও পুরোপুরি পড়ে না যায়। তো আমার ফোর্সটা এখানে কোন দিকে? উপরের দিকে। আর এটা ডিসপ্লেসমেন্ট হইতেছে কোন দিকে? নিচে। সো আমার ওয়ার্কটা কি? নেগেটিভ। ঠিক আছে? সো এই ছোটো কনসেপ্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে আমরা দেখলাম ওয়ার্ক ডান বাই মি হচ্ছে mgh আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে -mgh। অ্যান্ড অলসো ওয়ার্কটা শুধু হাইটের উপর ডিপেন্ড করে, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য পাথ। দ্যাট ইজ আমি এটা যদি এরকম রাস্তায় এখানে নিয়ে আসতাম, এটা মানে কোনো চেঞ্জ আসতো না, টোটাল ওয়ার্ক তখনও কত হইতো? mgh। বুঝতে পারছো? ওকে, এটা একটু চিন্তা করা টাফ, তারপর এটা আমি আরও ভালো একটা প্রুফ দিয়ে দেখাবো এটা আসলে mgh হয়। আমরা তো শুধু ইনক্লাইন্ড প্লেনের জন্য দেখছি, তাই না? যে আমি যদি একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে এই অবজেক্টটা উঠাই তখনও mgh ওয়ার্ক হয়, আমি যদি সোজাসুজি উপরে উঠাই তখনও mgh ওয়ার্ক হয়। তো আমরা এটার আরও ভালো একটা প্রুফ দেখব। বাট এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তো এখন আমরা একটা ইম্পর্ট্যান্ট আইডিয়াতে যাব। আমরা এতক্ষণ হচ্ছে ওয়ার্ক কিভাবে বের করে এটা পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে? আমরা এখন এনার্জিতে আসবো। এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, এনার্জি জিনিসটা কি? সো আমরা এনার্জির ডেফিনেশনটা আগে লিখি। এনার্জি হচ্ছে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। মানে ওয়ার্ক করার অ্যাবিলিটিকেই এনার্জি বলে। হ্যাঁ, না না, এটাই ফিজিক্সের এনার্জির ডেফিনেশন। ওটা তো ওয়ার্ক। হ্যাঁ, সো অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। তো দেখো, না না আমি বোঝাই বলতেছি। তো এনার্জি হচ্ছে মানে তুমি একটা ওয়ার্ক করতে পারার অ্যাবিলিটি, ঠিক আছে? বা কোনো একটা অবজেক্ট একটা ওয়ার্ক করবে সেটার অ্যাবিলিটিটাই হচ্ছে এনার্জি। তো ব্যাপারটা আসলে এরকম, ধরো এইখানে হচ্ছে একটা, ধরো এই হচ্ছে একটা হিউম্যান বডি, তো সে একটা অবজেক্টকে এরকম ফোর্স দিয়ে একটা অবজেক্টে সরাবে, তো সে কি করবে? ওয়ার্ক করবে না? তো সেই ওয়ার্কটা কেন করতে পারছে? বিকজ তার বডিতে এনার্জি ছিল। ঠিক আছে? সো ব্যাপারটা অনেকটা এরকম যে তার ভিতরে হচ্ছে এনার্জি স্টোর হয়ে আছে তার বডিতে, সেই এনার্জিটা ইউজ করেই হচ্ছে এই ওয়ার্কটা করা হয়েছে। তো মানে এনার্জি হচ্ছে স্টোর থাকে আর সেইটা যখন বের করা হয় সেটাই অ্যাকচুয়ালি ওয়ার্কে কনভার্ট হয়। বুঝতে পারছো? মানে ব্যাপারটা এরকম যে আমার কাছে মানে কিছু টাকা আছে, সেগুলো হচ্ছে আমার মানে আমি স্টোর করে রাখছি অ্যান্ড আমি এই টাকা দিয়ে কিছু একটা কিনতে পারবো। তো এনার্জিও এরকম, তুমি এনার্জি খরচ করে হচ্ছে ওয়ার্ক করতে পারবা। বুঝতে পারছো? সো
তুমি যত ওয়ার্ক করবা তত এনার্জি বের হবে। সো এনার্জি আর ওয়ার্ক আসলে একই ইউনিটের। দ্যাট ইজ তুমি যদি 5 জুল এনার্জি খরচ করো তুমি 5 জুল ওয়ার্ক করতে পারবা। বা আমি এই যে খাতাটা এখান থেকে উঠাইলাম, আমি এই যে 2 জুল ওয়ার্ক করলাম, আমার বডি থেকে 2 জুল এনার্জি চলে গেছে। বুঝতে পারছো? সো যে কোনো একটা ওয়ার্ক করার যে অ্যাবিলিটি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি। বোঝা গেছে? অ্যান্ড এনার্জি হচ্ছে স্টোরড অবস্থায় থাকে, কোনো একটা অবজেক্টের ভিতর স্টোরড অবস্থায় থাকে। তো এখানে যেমন এই বডিটাই হচ্ছে এনার্জি স্টোরড, সে যখন এই অবজেক্টটাকে সরাবে এখান থেকে তখন সে একটা ফোর্স দিল এফ, সে একটা ডিসপ্লেসমেন্ট করলো এক্স, তো সে ওয়ার্ক কতটুক করলো এফ এক্স, আর সে এনার্জি স্পেন্ড কতটুক করলো এফ এক্স। সো এনার্জি আর ওয়ার্ক হচ্ছে একই কয়েনের দুইটা সাইড, এভাবে চিন্তা করতে পারো। এনার্জি আর ওয়ার্ক আসলে সেম জিনিসই। এনার্জি হচ্ছে জাস্ট ওয়ার্ক করার অ্যাবিলিটি। কোনো একটা জিনিসের যদি এনার্জি না থাকে সে ওয়ার্ক করতে পারবে না, ঠিক আছে? আবার আরেকটা জিনিস হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর যখন ওয়ার্ক করা হয় তখন তার ভিতরে এনার্জি স্টোর হইতে পারে। আমরা এগুলো দেখব একটা একটা। সো আমরা যতটুক ওয়ার্ক করব ততটুক এনার্জি স্পেন্ড হবে, আর ততটুক এনার্জি এই অবজেক্ট, আচ্ছা এখন এই এনার্জিটা বের হয়ে যাচ্ছে কোথায়? অবজেক্টের ভিতর, ঠিক আছে? মানে এনার্জি জিনিসটা এরকম, ধর আমি একটা অবজেক্টে ধাক্কা দিলাম, তো আমার ভিতরে এনার্জিটা আসলে ওর ভিতরে ট্রান্সফার হয়ে গেছে, আর মাঝখানে আমি একটা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দেখতে পাইছি। আমি একটা অবজেক্টে ধরো এখান থেকে ধাক্কা দিলাম, তো আমার বডিতে ধরো এই যে 5 জুল এনার্জি ছিল, সেটা আমি এখানে যখন 5 জুল ওয়ার্ক করছি সেটা ট্রান্সফার হয়ে ওর ভিতরে আসছে, অ্যান্ড এখন এই এনার্জিটার জন্য ও হচ্ছে মুভ করতে পারতেছে। বুঝতে পারছো? ওকে, সো এনার্জি হচ্ছে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। আচ্ছা, তো এখন আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম জিনিসটা দেখব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এনার্জি হচ্ছে ইউজুয়ালি অনেক টাইপের হয়, তোমরা মনে হয় এনার্জি ক্লাস 7 তো হালকা পাতলা পড়ছো যে ইলেকট্রিক এনার্জি, থার্মাল এনার্জি, তারপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি, বায়োম্যাস এনার্জি ইটসেট্রা, এগুলো পড়ছো না? সোলার এনার্জি। আচ্ছা, তো এনার্জি হচ্ছে তোমার এনার্জির সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপটা, মানে আমরা এখানে যেই টাইপের এনার্জি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, অ্যান্ড মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, বা বাংলায় হচ্ছে, আচ্ছা মেকানিক্যাল এনার্জি বাংলা হচ্ছে যান্ত্রিক শক্তি, আর মেকানিক্যাল এনার্জি দুই টাইপের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর গতিশক্তি, আর আরেকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি অথবা স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর এটার বাংলা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। সো এই দুইটা টাইপের এনার্জি নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। এখন এই দুইটার আগে ডেফিনেশন দেখি, তারপর আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমে আসবো। আমরা প্রথমে শুধু কাইনেটিক এনার্জির ডেফিনেশনটা দেখব, পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা একটু পরে দেখব, ঠিক আছে? আগে আমরা কাইনেটিক এনার্জির ডেফিনেশনটা দেখি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আচ্ছা, বাংলা নামটা দেখে কি মনে হইতেছে? গতিশক্তি মানে একটা, হ্যাঁ, স্পিড যত বেশি হবে তত এই এনার্জিটা বেশি হবে। তো সরি, কাইনেটিক, তো আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট মুভমেন্টে থাকার জন্য যে এনার্জিটা তার মধ্যে থাকে, মানে একটা অবজেক্ট ধরো রানিং অবস্থায় আছে বা মুভিং অবস্থায় আছে, তখন তার যে একটা এনার্জি থাকে তার ভিতর, সেটাকেই আমরা বলি কাইনেটিক এনার্জি, ঠিক আছে? সো এটা ডেফিনেশন হচ্ছে যে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক due to motion of an object, due to motion of an object is called its kinetic energy. It's called its kinetic energy.
কোনো একটা বস্তু গতিশীল থাকার জন্য তার কাজ করার যে সামর্থ্য সেটাকেই আমরা কাইনেটিক এনার্জি বলি। কোনো একটা অবজেক্ট যখন মোশনে থাকে তখন তার কোনো একটা ওয়ার্ক করার যে অ্যাবিলিটি সেটাকেই আমরা কাইনেটিক এনার্জি বলি। এখন তোমার মাথায় আসতে পারে একটা অবজেক্ট মুভিং থাকলে তার আবার ওয়ার্ক করার ক্যাপাবিলিটি কীভাবে থাকে। চিন্তা করো, ধরো এই একটা অবজেক্ট আছে, এখন এইটা মুভিং অবস্থায় আছে। এখন তার সামনে যদি আমি এখানে একটা ছোট অবজেক্ট রাখি যেটা স্টেশনারি, তখন একসময় এটা গিয়ে এটাকে কী করবে, হিট করবে, অ্যান্ড হিট করে ওকে মুভ করাবে না। সো এই যে মুভ করাইলো সেটার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করছে, অ্যান্ড মুভ করানোর সময় একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সো একটা ওয়ার্ক হয়েছে। তো এই ওয়ার্কটা এই অবজেক্টটা কীভাবে পারফর্ম করলো, বিকজ তার একটা এনার্জি ছিল। তো কাইনেটিক এনার্জি হচ্ছে কোনো একটা অবজেক্ট মোশনে থাকার জন্য তার যে এনার্জিটা থাকে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। অ্যান্ড এইটা একটা অবজেক্ট, তুমি চিন্তা করো এই অবজেক্টটা যদি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, তখন এইটাকে যত জোরে ধাক্কা দিবে বা যতটুক দূরে সরাই দিবে এটাকে ধাক্কা দিয়ে, এটা যদি 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাইতো তখন আরও জোরে ধাক্কা দিত না, আরও বেশি ওয়ার্ক হইতো না তখন এই অবজেক্টের উপর, বুঝছো? সো কাইনেটিক এনার্জি হচ্ছে কার উপর ডিপেন্ড করে বলো তো? স্পিডের উপর ডিপেন্ড করে, বা ভেলোসিটি, আরও প্রিসাইজলি বললে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। যেই অবজেক্টের ভেলোসিটি যত বেশি তার কাইনেটিক এনার্জি তত বেশি। এখন আমরা দেখব কাইনেটিক এনার্জির ফর্মুলা কি অ্যান্ড এটা কীভাবে বের করা যায়। তো তোমাদের বইতে দেখবা ফর্মুলাটা ডিরেক্টলি লেখা, আসমান থেকে নাজিল হয়েছে এরকম, জাস্ট ফর্মুলাটা লিখে দিয়েছে, বাট আমরা এটার পিছনে ডেরিভেশনটা দেখব। তো আমাদের এখান থেকে যেটা বুঝতে হবে যে একটা অবজেক্ট ভেলোসিটি গেইন করে কখন। ধরো এই একটা স্টেশনারি অবজেক্ট এখানে আছে, ঠিক আছে, এই একটা স্টেশনারি অবজেক্ট এখানে আছে। তো এটার একটা স্পিড বা ভেলোসিটি আমি কীভাবে দিব, ওকে একটা ফোর্স দিয়ে, আর ফোর্স দিলে ও কি এরকম সামনে যাচ্ছে, রাইট। আমি এই অবজেক্টটাকে কী করবো, এখানে ধাক্কা দিব, তখনই এটার 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আমি দেখব। তখন আমি একটা ওয়ার্ক করতেছি না এটাকে ধাক্কা দেওয়ার সময়। সো এই যে ওয়ার্কটা করতেছি এটার জন্য এনার্জি খরচ হচ্ছে কার, আমার। এই এনার্জিটা ট্রান্সফার হচ্ছে কার মধ্যে, ওর মধ্যে, আর ওই এনার্জিটা ওর কি হয়ে যেতেছে, কাইনেটিক এনার্জি। গুড। সো ওয়ার্ক এনার্জি থিওরেম বলে, দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক, এটা সবাই লেখো, ওয়ার্ক এনার্জি থিওরেম এটা বলে যে আমি একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করব সেইটাই তার কাইনেটিক এনার্জি হবে। লজিক্যাল মনে হইতেছে না? জাস্ট আমি একটা অবজেক্টকে যত ওয়ার্ক করবো একটা অবজেক্টের উপর, তো সেই ওয়ার্কটাই কি আমার বডি থেকে খরচ হওয়া এনার্জি, আর সেই এনার্জিটা কই যাবে, ওই অবজেক্টের ভিতর। তো ওইটাই কি হয়ে যাবে, তার কাইনেটিক এনার্জি, কারণ ওই অবজেক্টটা তখন মুভ করা শুরু করছে, ঠিক আছে। সো ওয়ার্ক এনার্জি থিওরেম বলে যে ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট, work done on an object is equal to the change in kinetic energy of that object. Work done on an object is equal to the change in kinetic energy of that object. So আমরা এটা একটু বোঝার ট্রাই করি। দেখো, ধরো এই একটা অবজেক্ট আছে এখানে, এটা হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড এই হইতেছে আমাদের একটা অবজেক্ট। অ্যান্ড এটাকে একটা তোমার একজন ঠেলতেছে ধরো, ঠিক আছে। সো এটাকে ও ঠেলতেছে, তো ও যদি ধরো এখানে এটাকে এভাবে ঠেলে, এটাকে ও যদি ধরো ঠেলে এই পর্যন্ত নিয়ে আসে, ঠিক আছে, দেখো এখানে ছিল, এখান থেকে ঠেলে এই পর্যন্ত নিয়ে আসলো। সো ও ফোর্স দিচ্ছে না এখানে, তারপর ডিসপ্লেসমেন্ট করছে না এটা, তাহলে ও ওয়ার্ক করছে একটা, আর এই ওয়ার্কটা করা হয়েছে কার উপর, অবজেক্টের উপর। সো ও ছিল এখানে, সাপোজ এখানে ছিল, অ্যান্ড ওয়েট, সরি, ও ছিল এখানে,
অ্যান্ড ও ঠেলে এটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো ওয়ার্কটা হয়েছে কার উপর? অবজেক্টের উপর। ওয়ার্কটা করছে কে? এই মানুষটা, ঠিক আছে? তো এখানে আমাদের কত ফোর্স অ্যাপ্লাই করছি আমরা এটার উপর? এফ, বুঝতে পারছো? এফ ফোর্স অ্যাপ্লাই করছি। আর ডিসপ্লেসমেন্ট করছি কত? এক্স। ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে এক্স। সো এখানে কতটুক ওয়ার্ক করলাম আমরা? ওয়ার্ক ডান বাই মি অন দ্য অবজেক্ট, অন দ্য অবজেক্ট। সো এটা কত? এফ এক্স, তাই না? অ্যান্ড এই এনার্জিটা স্পেন্ড করছি কে? আমি। আর এই এনার্জিটা ট্রান্সফার হয়ে ঢুকছে কার মধ্যে? অবজেক্টের মধ্যে। মানে আমার এই ওয়ার্কটা করার যখন শেষ, এই আমার বডির পুরো এনার্জিটা কার মধ্যে ট্রান্সফার হয়ে গেল? ওই অবজেক্টের উপর। মানে আমি যতটুকু ওয়ার্ক করছি সেই স্পেন্ড এনার্জিটা ট্রান্সফার হয়ে আসছে এই অবজেক্টের উপর। অ্যান্ড এর জন্যই অবজেক্টটা কী করতেছে এখন? মুভিং, রাইট? অবজেক্টটা এখন তুমি যদি এইটা ছেড়েও দাও, অবজেক্টটা কী করতে থাকবে? মুভ করতে থাকবে না? বিকজ ওর একটা এনার্জি ও গেইন করছে। আমরা জানি ফোর্স সরাই ফেললেও একটা অবজেক্ট সেম ভেলোসিটিতে মুভ করতে থাকে, নিউটনস ফার্স্ট ল। তো এখন দেখো এখন দেখো এইখানে এই এনার্জিটা ট্রান্সফার হয়ে আসছে কার মধ্যে বলতেছি? অবজেক্টের ভিতর। তো অবজেক্টের ভিতর যদি আসে তো, আর অবজেক্টটা এখন মুভিং, তাহলে ওই এনার্জিটা কীরকম এনার্জি? কাইনেটিক এনার্জি। সো আমরা এইখানে যে ওয়ার্কটা করলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম বলে যে এই ওয়ার্কটাই অ্যাকচুয়ালি এই অবজেক্টটার কাইনেটিক এনার্জির চেঞ্জের সমান। আমরা কাইনেটিক এনার্জিকে কে দিয়ে লিখি, ই সাবস্ক্রিপ্ট কে, কে ফর কাইনেটিক আর ই ফর এনার্জি। আচ্ছা, আর একটু এখানে লিখে রাখা ভালো, এখানেও লিখি যে ইট ইজ এক্সপ্রেসড ইউজিং ইকে। আর এনার্জির ইউনিটও হচ্ছে অ্যাকচুয়ালি জুল। আচ্ছা, তো চেঞ্জ কেন বলতেছি? কারণ অবজেক্টটা ধরো আগে থেকেই মুভিং ছিল, একটা অবজেক্ট আগে থেকেই মুভিং ছিল, তখন তার একটা ছিল, কাইনেটিক এনার্জি ছিল। ধরো এই অবজেক্টটাই আগে থেকেই তার একটা ভেলোসিটি ছিল, সে 2 মিটার্স পার সেকেন্ড। আমরা জানি কি একটা অবজেক্ট মোশনে থাকলে তার কি থাকে? কাইনেটিক এনার্জি থাকে। তো এখন যদি আমি এটাকে ফোর্স দিই, এটা আরও জোরে যাওয়া শুরু করবে, রাইট? অ্যান্ড আমি যতটুকু এনার্জি দিলাম এইটা ওর আগে কাইনেটিক এনার্জিকে আরও একটু বাড়াই দিবে। সো কতটুক বাড়াবে? যতটুক আমি খরচ করছি সেটাই ওর ভিতরে গেল। চিন্তা করো, একটা ধরো এখানে একটা মানুষ ছিল, সেই মানুষটার কাছে অলরেডি হচ্ছে ধরো 2 টাকা ছিল। এখন আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে ওকে 60 টাকা দিলাম, তাহলে ওর এখন টোটাল টাকা কত হয়েছে? 9। তাহলে ওর টাকা বাড়লো কত? 7। আর আমার খরচ হইলো কত? 7। সো আমি যতটুক খরচ করব অবজেক্টের এনার্জি ততটুক বাড়বে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডেল ইকে। ডেল কেন? ডেল মানে হচ্ছে চেঞ্জ। আমরা ডেল দিয়ে কি বুঝাই? চেঞ্জ বুঝাই। সো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। তো এখন আমরা এই সিনারিওতে আসি যে ধরো একটা অবজেক্ট হচ্ছে প্রথমে একদম রেস্টে ছিল। তো এখন কথা হচ্ছে যখন 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তখন তো ওর একটা কাইনেটিক এনার্জি আছে, কিন্তু আমি তো জানি না সেটা কত, কারণ আমি তো এখনো ফর্মুলাই বের করিনি, রাইট? আমি তো ফর্মুলাটাই বের করব এখন। কিন্তু যখন স্পিড 0, তখনকার কাইনেটিক এনার্জি কি তুমি জানো? এটা কিন্তু আমরা শিওরলি জানি যে তখন ওটা 0ই হবে, কারণ কাইনেটিক এনার্জি মানেই হচ্ছে যখন তোমার মানে স্পিড থাকবে তখন একটা এনার্জি থাকবে, আর যদি স্পিড না থাকে তখন সেটা কত? 0। সো এটা আমরা লিখতে পারি যে ফ্রম ইনটুইশন মানে আমাদের কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইকে ইজ 0, কাইনেটিক এনার্জি Ek is equal to 0 when the velocity of an object, which is v, is equal to 0 meter per second.
কোনো একটা অবজেক্ট যদি মুভিংই না থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি নাই। সো এইটুকু আমি শিওর যে কাইনেটিক এনার্জি জিরো ওয়েন দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। মানে এটার মানে কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। আচ্ছা, এখন এই ফ্যাক্টটা যে একটা অবজেক্ট যখন স্টেশনারি থাকে তখন তার কাইনেটিক এনার্জি থাকে জিরো। আর আরেকটা হচ্ছে এই যে ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা যেটা শিখলাম, আমরা যতটুকু ওয়ার্ক করব, দ্যাট ইজ আমরা যতটুকু এনার্জি খরচ করব আমাদের বডি থেকে, সেটাই হচ্ছে অবজেক্টটার কাইনেটিক এনার্জি ইনক্রিজ এর সমান বা কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। বুঝতে পারছো? ওকে, সো এই দুইটা ফ্যাক্ট আমরা এখন ইউজ করব। দেখো, তো সাপোজ এইখানে ওই আগের ছবিতেই এই যে এটা অবজেক্টটা হচ্ছে ধরো 0 মিটার পার সেকেন্ডে ছিল, দ্যাট ইজ তার কোনো কাইনেটিক এনার্জি ছিল না, মানে ভেলোসিটি ছিল না। তো তখন তার কাইনেটিক এনার্জি কত ছিল? 0 জুল, রাইট? আর ধরো আমরা এইটাকে এই যে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার পর এটা হচ্ছে কি ওর ইউ, ইনিশিয়াল ভেলোসিটি। আমরা যে ওকে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার পর ওর কি একটা ভেলোসিটি হয়েছে না? সেই ভেলোসিটিটা হচ্ছে সাপোজ কত, ভি। ধরলাম যে ওর ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি, তখন ওর কাইনেটিক এনার্জি কত সেটা ধরলাম ইকে। ঠিক আছে, সেটা ইকে না, হ্যাঁ ধরলাম ওইটাই হচ্ছে ইকে। মানে যখন ওর ভেলোসিটি ভি তখন ওর কাইনেটিক এনার্জি হচ্ছে ইকের সমান, আর যখন ওর ভেলোসিটি জিরো তখন ওর কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। বুঝছো এটা? আচ্ছা, এখন যদি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি এই জায়গায়, এটার জন্য কি বলা যায়? আমরা এখানে কতটুকু ওয়ার্ক করছি, এফ এক্স, এফ আর ইন্টু এক্স। আর এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জটা কত? আমাদের ফাইনাল কাইনেটিক এনার্জি কত ধরছি, ইকে। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, জিরো, তাই না? সো ইকে মাইনাস জিরো, ইকে মাইনাস জিরো কত হয়, ইকে। সো এখান থেকে আমরা কি পেলাম, কাইনেটিক এনার্জি মানে কোনো একটা অবজেক্ট যদি ইনিশিয়ালি রেস্টে থাকে তখন তার কাইনেটিক মানে কোনো একটা ভেলোসিটি গেইন করার পর কাইনেটিক এনার্জি হচ্ছে আমরা যতটুকু ওয়ার্ক করছি সেটাই, রাইট? কোনো একটা অবজেক্ট যদি শুরুতে রেস্টে থাকে, দেখো কোনো একটা অবজেক্ট যদি শুরুতে রেস্টে থাকে মানে সে মুভিং ছিল না, অ্যান্ড এরপর যদি আমরা তাকে ফোর্স দিয়ে সরাই, ধরো এখানে ফোর্স দিলাম এফ, অ্যান্ড দ্যাটস ওয়াই তার ডিসপ্লেসমেন্ট হলো এক্স, অ্যান্ড এখন অবজেক্টটা এইখানে আসছে, অ্যান্ড এখন তার একটা ভেলোসিটি হয়েছে সেটা হচ্ছে ভি। তো এই মোমেন্টে থাকা অবস্থায়, এই যে এই মোমেন্টটায় এইখানে থাকা অবস্থায় তার কাইনেটিক এনার্জি কার সমান হবে? আমরা যতটুক ওয়ার্ক করছি সেটা, আমরা কতটুক ওয়ার্ক করছি, এফ আর এক্স। এখন আমি যদি সামহাউ এই ওয়ার্কটা বের করতে পারি তাইলেই আমার কাইনেটিক এনার্জির ফর্মুলা চলে আসবে। বুঝছো সবাই এটা? এইখানে আমরা যদি ওয়ার্কটা বের করে ফেলি তাহলে এই জায়গার কাইনেটিক এনার্জি পেয়ে যাব, আর সেটাই কি হবে, ভি ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলা। সেটা হ্যাঁ বলো। মানে ফর্মুলা সেম না, ব্যাপারটা হচ্ছে কি আমরা যতটুকু ওয়ার্ক করছি সেই ওয়ার্কটা আমাদের বডি থেকে একটা এনার্জি স্পেন্ড হয়েছে, ওই সেম অ্যামাউন্ট অফ এনার্জি। মানে আমরা ধরো এফ এক্স ওয়ার্ক করলাম, তো আমার বডি থেকেও এফ এক্স এনার্জি চলে গেছে, আর এই এনার্জিটা আবার ঢুকলো কার ভিতর, অবজেক্টের ভিতর। ঠিক আছে, আর সেটাই ওই অবজেক্টটার কি হবে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ওকে। মানে এখানে তুমি ট্রান্সফার করে করে চিন্তা করবা যে এইটা ট্রান্সফার হইতেছে এটার ভিতর, আমার এনার্জিটা অবজেক্টের ভিতরে গেল। ওকে, সো ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। ওকে, এখন দেখো এখানে আমরা ভেলোসিটি কত অ্যাজিউম করছি, ভি, আর এখানে ভেলোসিটি কত, জিরো। তো আমরা এইখানে এই অবজেক্টের ম্যাস যদি এম হয় তাহলে এটার অ্যাক্সেলারেশন কত হবে বলো তো, ফোর্সটা অ্যাপ্লাই করার পর, এফ বাই এম, ফোর্স বাই ম্যাস, আমরা জানি এফ ইকুয়ালস এম এ, তাহলে এ হচ্ছে এফ বাই এম। আচ্ছা, আর একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি জিরো মানে ইউ, তারপর ফাইনাল ভেলোসিটি ভি, আর তার ডিসপ্লেসমেন্ট এক্স, আর তার অ্যাক্সেলারেশন এ, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি মোশনের, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু
ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি কত? ভি হচ্ছে ভি। ইউ কত? 0। অ্যাক্সেলারেশন কত? এফ বাই এম। আর ডিসপ্লেসমেন্ট কত? এক্স। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে দেখো তো আমাদের টার্গেট কি বের করা? এফ এক্স। তো দেখো তো এখানে এফ এক্স দেখতে পাও কিনা কোথাও? এখানে এই যে এইখানে একটা এফ এক্স আছে, রাইট? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2f(x) বাই এম। তাহলে এফ এক্স কত? এফ এক্স এর ভ্যালু কত? ভি স্কোয়ার ইন্টু এম বাই 2, সো হাফ এম ভি স্কোয়ার। আর আমরা এফ এক্সকে কার সমান বলছি? কাইনেটিক এনার্জি। সো এই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এটা বুঝছো কিনা? ইকে ইজ ইকুয়াল টু কত আসছে? হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো যে কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট, কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট। আচ্ছা, কালকে আহলান ক্লাস করো নাই কেন? তোমার ওই কোচিংটার জন্যই কিন্তু এই টাইমটা হচ্ছে তোমার তোমাদের কয়টায় দেওয়া হয়? সকাল 8টায়। আদারওয়াইজ কিন্তু আমি অন্য একটা টাইমে দিতাম। তো তুমি যদি ক্লাসই না করো তখন কিন্তু আমি তোমার অন্যান্য কোচিংয়ের টাইম মিলায় কিন্তু আর শিডিউল দিব না। তখন কিন্তু এমন একটা শিডিউলে দিব যেটা তোমার অন্য কোচিংয়ের সাথে ওভারল্যাপ করবে। সো এখানে কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট কত আসছে? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। এরপর যেই ক্লাস মিস দিব আমি তার অন্য কোচিংয়ের সাথে টাইম মিলাই দিব, যাতে তুমি আর ক্লাস করতে না পারো কখনোই। ওকে, সো অ্যান্সার হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? সো এটা আমরা মুখস্থ রাখবো। একটা অবজেক্টের ম্যাস যদি এম হয় আর ভেলোসিটি যদি ভি হয়, তখন তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। একটা অবজেক্টের ম্যাস এম, ভেলোসিটি রাইট নাও ভি, তাহলে তার রাইট নাও কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? এটা কাইনেটিক এনার্জি ইউনিটও কিন্তু জুল, মানে এগুলো সব হচ্ছে এনার্জি। সো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো এই এনার্জিটা কখন বেশি হবে? যখন একটা অবজেক্টের ম্যাস অনেক বেশি হবে তখন কাইনেটিক এনার্জিও বেশি হবে, বিকজ এখান থেকে দেখা যাচ্ছে ইকে ইজ প্রপোর্শনাল টু এম। হ্যাঁ, ওইটাও আছে। যদি একটা অবজেক্টের ভেলোসিটি বেশি হয় তখন এটা আরো দ্রুত বড় হবে, মানে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। একটা অবজেক্টের ভেলোসিটি যত বেশি, কাইনেটিক এনার্জি তত স্কোয়ার আকারে বাড়তে থাকে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি শিখলাম? কোনো একটা অবজেক্টের ম্যাস যদি এম হয় আর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলাটা একদম টানা মুখস্থ রাখতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে এইটাও দেখলাম, এনার্জি হচ্ছে প্রপোর্শনাল টু এম আর এনার্জি হচ্ছে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই আইডিয়াগুলো। আমরা এখন বেশ কিছু ম্যাথ দেখব, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। দেখো, সো একদম শুরুতে একটা বেসিক ম্যাথ দেখি, যে একটা অবজেক্টের ম্যাস দাও, ভেলোসিটি দাও, আমরা তার কাইনেটিক এনার্জি বের করতে চাই। সো এখানে লিখলাম, ধরো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1, mass of an object, mass of an object is 3 kgs and its velocity is 15 meters per second. 15 meters per second. কোশ্চেনে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি? হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি? ওর গতিশক্তি কত এটা বের করতে বলছে।
ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। সো এখানে গিভেন হচ্ছে ম্যাস, গিভেন আমাদের এম দেওয়া আছে, এম কত 3 কেজি, ভি দেওয়া আছে, ভি কত 15 মিটার্স পার সেকেন্ড, দেন কাইনেটিক এনার্জি ইকে কত, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো এটা কত আসে? হাফ, এম হচ্ছে 3, ভি হচ্ছে 15, সেটার স্কোয়ার। সো 337.5, এত ইউনিটটা কি? জুল। ওকে, সো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ম্যাথ কাইনেটিক এনার্জি বের করার। বুঝা গেছে সবার এটা? ওকে, আচ্ছা, তারপর আমরা আরেকটা ম্যাথ দেখি। ম্যাথ নাম্বার 2, কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট, kinetic energy of an object is 200 joule and its mass is 6 kgs. So question জিজ্ঞেস করা হলো find its velocity. কত আসে দেখো তো? ফর্মুলা অ্যাপ্লাই করো, ভি এর ভ্যালু বের করো। এখানে এম দেওয়া, এম হচ্ছে 6 কেজিস, ভি দেওয়া, সরি ইকে দেওয়া, ইকে হচ্ছে 200 জুল, সো ভি কত? আমাদের ফর্মুলা কি ছিল? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভেলোসিটি কত, মানে ভি স্কোয়ার কত? ভি স্কোয়ার হচ্ছে 2 ইকে বাই এম, তাই না? 2 এই পাশে নিলাম, এম এই পাশে নিলাম। সো ভি কত এখানে? স্কোয়ার রুট 2 ইকে বাই এম। সো স্কোয়ার রুট ইকে কত? 200, আর এম কত? 6। সো আমরা যদি এইটা অ্যাপ্লাই করি, এইখানে এটা যদি ক্যালকুলেট করি, এটা আসে 8.165। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। ধরো দুইটা অবজেক্ট আছে, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 3। ইফ টু অবজেক্টস অফ সেম ম্যাস, if two objects of same mass have 3 meters per second and 9 meters per second velocities respectively, 9 meters per second velocities respectively, and the first object has kinetic energy তোমার 100 joules, then find the
কাইনেটিক এনার্জি অফ দি সেকেন্ড অবজেক্ট। সো ম্যাথটা দুইভাবে করা যায়, দেখো কিভাবে করি। একটা হচ্ছে নর্মালি, মানে তুমি প্রথম অবজেক্টটার ভেলোসিটি দেখতে পাইতেছো, প্রথম অবজেক্টটার কাইনেটিক এনার্জি দেখতে পারতেছো। সো ওইখান থেকে ফার্স্টে তার ম্যাস বের করবা, তাহলে ফার্স্ট অবজেক্টের ম্যাস আর সেকেন্ড অবজেক্টের ম্যাস সেম। সো ওই ম্যাসটা ইউজ করে তারপর তুমি এইটার কাইনেটিক এনার্জি বের করতে পারবা। সো এটা দেখো কীভাবে করি। সলিউশন ফার্স্ট হচ্ছে ট্রিভিয়াল প্রসেস। ট্রিভিয়াল প্রসেসটা হচ্ছে এরকম যে আমাদের এখানে হচ্ছে ফার্স্ট অবজেক্টের জন্য যদি বলি এম আমরা বের করতে চাই, ভি হচ্ছে 3 মিটারস পার সেকেন্ড, ইকে হচ্ছে 100 জুলস। সো হোয়াট ইজ এম? এখানে এম কত বের করো তো তোমরা। 92. আচ্ছা 22.22। ওকে, এত কেজিস। কিভাবে বের করছি আমরা ফর্মুলা জানি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 ইকে। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে এটা ক্যালকুলেট করছি। ভি হচ্ছে 3, সরি ইকে বাই ভি স্কোয়ার, এটা কি লিখছি, এম হচ্ছে 2 ইকে বাই ভি স্কোয়ার। সো 2 ইকে হচ্ছে 100, ভি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। সেটা কত আসছে? 22.22। আচ্ছা, তাহলে সেকেন্ড অবজেক্টটার ম্যাস কত? এটাই, বিকজ দুইটা হচ্ছে সেম। সো সেকেন্ড অবজেক্টটার ম্যাস হচ্ছে 22.22 কেজিস। তাহলে সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি দেওয়া আছে 9 মিটারস পার সেকেন্ড। দেন সেকেন্ড অবজেক্টের কাইনেটিক এনার্জি কত? হাফ ইন্টু ম্যাস অফ সেকেন্ড অবজেক্ট ইন্টু 9 স্কোয়ার, velocity of second object squared. So 900. এটা হচ্ছে ট্রিভিয়াল প্রসেস, বাট এটাই আমার কি করতে হয়েছে, দুইটার জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়েছে। বাট আমরা যদি একটু অন্যভাবে করার ট্রাই করি, দেখো সেটা কীরকম। আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখছি সেটা দেখতে এরকম, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার্ড, রাইট? সো এখানে দেখো, এখান থেকে আমরা দুইটা ফ্যাক্ট দেখতে পারি। একটা হচ্ছে ইফ এম ইজ কনস্ট্যান্ট, এম যদি কনস্ট্যান্ট হয়, মানে দুইটা আলাদা আলাদা অবজেক্টের ম্যাস যদি সেম হয়, তখন কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। মানে যার ভেলোসিটি যত বেশি তার কাইনেটিক এনার্জি তত বেশি। দুইটা সেম অবজেক্ট, তো যার স্পিড বেশি তার কাইনেটিক এনার্জি বেশি হবে না? সো তখন আমরা কি বলতে পারি, ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বিকজ এম যদি ফিক্সড থাকে, দুইটা আলাদা আলাদা অবজেক্টের ম্যাস যদি একই হয়, তখন আমরা কি বলতে পারি, ইকে হচ্ছে শুধু ভি এর উপর ডিপেন্ড করে, ভি এর উপর না, অ্যাকচুয়ালি ভি স্কোয়ারের উপর ডিপেন্ড করে। আর একইভাবে আমরা এটাও বলতে পারি, ধরো দুইটা আলাদা আলাদা অবজেক্ট, তাদের দুইজনের ভি হচ্ছে সেম। ইফ ভি ইজ কনস্ট্যান্ট, মানে দুইটা আলাদা শেপের অবজেক্ট, দুইটার স্পিড সেম, তখন এনার্জি কার বেশি হবে? যেটা বড়, যেটা ম্যাস বেশি। সো ইকে ইজ দেন প্রপোর্শনাল টু এম, এই যে এইখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে যে দুইটা অবজেক্ট আছে, সেই দুইটা অবজেক্টের কোন জিনিসটা সেম? ম্যাস। সো এদের জন্য কাইনেটিক এনার্জি কার প্রপোর্শনাল হবে? ভেলোসিটির স্কোয়ার। তার মানে প্রথম অবজেক্টটার কাইনেটিক এনার্জি EK1, EK1 মানে হচ্ছে প্রথম অবজেক্টটার কাইনেটিক এনার্জি, এইটা প্রপোর্শনাল হবে প্রথম অবজেক্টটার ভেলোসিটির স্কোয়ার। অ্যান্ড অলসো একইভাবে সেকেন্ড অবজেক্টটার কাইনেটিক এনার্জি, এইটা প্রপোর্শনাল হবে কার?
সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটির স্কোয়ার। এখন তুমি যদি এই দুইটাকে ডিভাইড করো তাহলে লিখতে পারবা ek1 ডিভাইডেড বাই ek2 ইজ ইকুয়াল টু এখানে একটা কনফিউশন আসবে যে এখানে আমি প্রপোর্শনাল, হ্যাঁ কি আমরা এই ম্যাথটার একটা অল্টারনেট ওয়ে দেখতেছি। সো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার। তো এখানে একটা উইয়ার্ড জিনিস খেয়াল করলে, এখানে ছিল প্রপোর্শনাল, আমি এখানে কেন ইকুয়াল দিলাম দেখছো? তো এক্স ইজ প্রপোর্শনাল টু যদি ধরো ওয়াই হয় আর এ ইজ প্রপোর্শনাল টু যদি বি হয়, তখন এক্স বাই এ এটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি হয়। ওয়াই এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এটা মানে কি এক্স হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু ওয়াই, তাই না? এটা তো বুঝো, এক্স যদি ওয়াই এর প্রপোর্শনাল হয় তার মানে হচ্ছে ওয়াই যত বাড়াবো এক্সও তত বাড়বে। আর এখানে ওয়াই এর সামনে একটা কনস্ট্যান্ট আছে, এটাকে আমরা কি বলি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, আর এ যদি প্রপোর্শনাল টু বি হয় তখন আমি কি বলতে পারবো? এ ইজ ইকুয়াল টু ওই কনস্ট্যান্ট ইনটু বি। এখন তুমি যদি এই দুইটাকে ডিভাইড করো তাহলে কি পাবা? এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই কে বি। সো কে আর কে কাটা, তাহলে কি থাকে? এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি। এটা মাথায় থাকবে। সো প্রপোর্শনাল হইলে ডিভাইড করে দিলে ইকুয়াল চলে আসে। ক্লিয়ার? এইখানেও আমি অন্যভাবে এটা দেখাইতে পারি, ek1 v1 স্কোয়ারের প্রপোর্শনাল। কেন? কারণ আসলে ek1 এর ফর্মুলা হচ্ছে এরকম, ek1 হচ্ছে হাফ এম v1 স্কোয়ার, আর ek2 হচ্ছে হাফ এম v2 স্কোয়ার। দুইটার ক্ষেত্রেই এম কেন লিখলাম? বিকজ তাদের ম্যাথ সেম। সো দুইটাকেই আমরা কি দিয়ে লিখতে পারি? এম দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এখন তুমি যদি এই দুইটাকে ডিভাইড করো তখন হাফ এম আর হাফ এম কেটে যাবে না? তাহলে কি থাকবে? ek1 বাই ek2 ইজ ইকুয়াল টু v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার। এটা একটু বোঝার ট্রাই করো, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা। এটা ক্লিয়ার সবার? ek1 বাই ek2 এটা v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার। সো তুমি অ্যাকচুয়ালি এটা ডিরেক্টলি লিখতে পারবা, এইগুলো এক্সপ্লেন করতে হবে না, তুমি ডিরেক্টলি লিখতে পারবা সিন্স ek ইজ প্রপোর্শনাল টু v স্কোয়ার বিকজ m ইজ কনস্ট্যান্ট ফর বোথ দ্য অবজেক্টস, সো ek1 বাই ek2 ইজ ইকুয়াল টু v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার। এখন তুমি এখানে কিসের কিসের ভ্যালু জানো বলো তো? ভেলোসিটিগুলোর ভ্যালু জানো আর ek1 এর ভ্যালু জানো। ek1 কত ছিল? 100 জুল। এটা হচ্ছে ek1 এর ভ্যালু, এই যে ek1 তার ভ্যালু হচ্ছে 100, আর আমরা বের করতে চাই কাকে? ek2। আর v1 কত? 3 স্কোয়ার। v2 কত? 9 স্কোয়ার। সো এখান থেকে ek2 কত আসবে? ek2 আসবে দেখো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 81, এটা হচ্ছে 9, সো ek2 আসবে কত? 900। সো আমাদের অ্যান্সার হচ্ছে 900 জুল। ক্লিয়ার? ম্যাথটা আরেকভাবে চিন্তা করা যায়, মানে এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসলে তুমি জাস্ট মাথায় ক্যালকুলেশন করেই বলে দিতে পারবে অ্যান্সার কত। দেখো কিভাবে, দুইটা অবজেক্টের ম্যাস কি? সেম। তাহলে কাইনেটিক এনার্জি কার প্রপোর্শনাল? ভি স্কোয়ার। এখন দেখো তার মানে কি, ভেলোসিটি যত বাড়াবো কাইনেটিক এনার্জি তত বাড়বে। অ্যান্ড সেটা কিভাবে বাড়বে? ভেলোসিটি যত টাইমস বাড়বে তার স্কোয়ার টাইমস বাড়বে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো ভেলোসিটি কত টাইমস বাড়তেছে? 3 টাইমস। ভেলোসিটি এখানে কত টাইমস বাড়তেছে? 3 টাইমস। তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে কত টাইমস? 3 স্কোয়ার উইচ ইজ 9 টাইমস। তো প্রথমটা যদি 100 হয় তাহলে পরেরটা কত হবে? 900। সো এটা মুখে মুখেই করা যায়। ঠিক আছে, তো আমরা এভাবে ডিটেলসেও করব এবং এমসিকিউতে আসলে এভাবে শর্টকাটেও চিন্তা করব। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত?
সো আবার একটু বলি, প্রথমে আমরা দেখলাম কিভাবে ওয়ার্ক বের করতে হয়, দেন আমরা দেখছি যে কিভাবে একটা অবজেক্ট যখন উপরে উঠানো হয় সেটার জন্য ওয়ার্ক বের করতে হয়, দেন আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দেখলাম যে কোনো একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করা হয় সেটাই অ্যাকচুয়ালি তার কাইনেটিক এনার্জির চেঞ্জ। আমরা কাইনেটিক এনার্জি ডিফাইন করছি এভাবে যে কোনো একটা অবজেক্ট মোশনে থাকার সময় তার যে ওয়ার্ক করার অ্যাবিলিটি সেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি। অ্যান্ড দেন আমরা এখানে বললাম যে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে এফএক্স, আর এই ওয়ার্ক ডানটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। অ্যান্ড দেন আমরা ওইখান থেকে ডিরাইভ করলাম ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেন আমরা কিভাবে ওইটা ইউজ করে কাইনেটিক এনার্জি বের করা যায়, অথবা কাইনেটিক এনার্জি দেওয়া থাকলে অন্য কিছু বের করা যায় সেগুলো দেখলাম। অ্যান্ড আমরা এখানে দুইটা অবজেক্টের কাইনেটিক এনার্জির কম্প্যারিজন করলাম। ঠিক আছে, কয়েকটা শর্ট জিনিস ট্রাই করা যায়। ধরো দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে 1 কেজি আর একটা হচ্ছে 2 কেজি, আর এইটার ভেলোসিটি হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড, আর এইটার ভেলোসিটি হচ্ছে 25 মিটারস পার সেকেন্ড। তাহলে এইটার কাইনেটিক এনার্জি থেকে এইটার কাইনেটিক এনার্জি কত টাইমস বেশি হবে? সো দেখো কীভাবে চিন্তা করবা, ম্যাস কত টাইমস হইতেছে? 2 টাইমস, তাহলে কাইনেটিক এনার্জিও কত টাইমস হবে? 2 টাইমস, কারণ কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাসের প্রপোর্শনাল। তো ম্যাস যত টাইমস বাড়াবো কাইনেটিক এনার্জিও তত টাইমস হবে। আচ্ছা, আর ভেলোসিটি কত ছিল? 5, আর এখানে কত হয়েছে? 25। কত টাইমস হয়েছে? 5 টাইমস। ভেলোসিটি যদি 5 টাইমস হয় তাহলে কাইনেটিক এনার্জি কত টাইমস হয়? হ্যাঁ, 5 স্কোয়ার উইচ ইজ 25। সো এইখানে পাইতেছো 2 টাইমস কাইনেটিক এনার্জি ভেলোসিটির জন্য, আর এখানে পাইতেছো 25 টাইমস কাইনেটিক এনার্জি। সো টোটাল কত টাইমস হবে? 50 টাইমস। সো এইটাই। সো এরকম অনেক সময় এমসিকিউতে আসে, সো এইভাবে চিন্তা করে এগুলো লিখবা। অথবা তুমি অ্যাকচুয়ালি এখানে কাইনেটিক এনার্জি মেজার করেও বলতে পারো, কারণ সব তো দেওয়াই আছে। সো এইটার হাফ এম ভি স্কোয়ার বের করো, এইটার হাফ এম ভি স্কোয়ার বের করো, দেন একটা দিয়ে আরেকটা ডিভাইড করো। আচ্ছা, ফিজিক্স এই পর্যন্ত রাখি, আমরা এখন হায়ার ম্যাথ দেখবো।